71 সালের ঘটনা। এখন যেহেতু আওয়ামী লীগ জিতছে, তাকে ক্ষমতা ছেড়ে দেওয়া লাগবে। আর সেই হিসেবে কথা ছিল 1 মার্চ ক্ষমতা ছেড়ে দেওয়ার, কিন্তু 1 মার্চে অনির্দিষ্টকালের জন্য গণপরিষদ সভা স্থগিত করেন ইয়াহিয়া খান। কারণ হলো ওই যে গণ অভ্যুত্থানের পরে আইয়ুব খানের ক্ষমতা ছাড়া লাগছে। 25 মার্চ 1969 তিনি ক্ষমতা ছেড়ে দেন এবং ক্ষমতা দিয়ে যান সেনাবাহিনীর প্রধান ইয়াহিয়া খানের হাতে। এবং ইয়াহিয়া ক্ষমতা এসে বলেন যে আমরা একটা ইলেকশন আয়োজন করব, যারা জিতবে তাদের ক্ষমতা ছেড়ে দিব, শেষ। বাট আসলে ছাড়ে নাই, বরঞ্চ 1 মার্চ ছিল ক্ষমতা ছাড়ার দিন। এর ক্ষমতা ওকে হস্তান্তর করে দিবে এবং ওই দিন ওদের কি হবে, শপথ অনুষ্ঠান হবে, এই ছিল কথা। বাট এটা যখনই সে না করে উল্টা অনির্দিষ্টকালের জন্য ওই সভায় স্থগিত ঘোষণা করে, তখনই বঙ্গবন্ধু তার পরের দিন অসহযোগ আন্দোলনের ডাক দেয় যে বেটা, যদি ক্ষমতা না ছাড়ো তাহলে তোমাদের সাথে অসহযোগ, আমরা আর তোমাদের সাথে নাই। 2 মার্চ অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2 মার্চ অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 17 ডিসেম্বর কি, কতই ডিসেম্বর খালি লিখতেছেন? 298টাও কি আওয়ামী লীগ পায়? হ্যাঁ, 298টাও আওয়ামী লীগ পায় আর 167টাও আওয়ামী লীগ পায়। ব্যাপারটা হলো আপনার যেই দেশে রাজ্য থাকে অনেক, যেমন ভারতে 28টা রাজ্য আছে, এই এক একটা রাজ্যের এক একটা সরকার আছে, আর পুরো দেশের জন্য একটা কেন্দ্রীয় সরকার আছে। তো এই কেন্দ্রীয় সরকারের যারা এমপি হয়, তাদেরকে বলা হয় MNA বা মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। আর এইটার যে প্রধানমন্ত্রী, তাকে বলা হয় PM বা প্রাইম মিনিস্টার, নরেন্দ্র মোদী। আর এই প্রদেশগুলোর যারা এমপি হয়, তাদেরকে বলা হয় MLA, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা আইনসভা সদস্য। এরা থাকে শুধু প্রদেশের ক্ষমতায়। আর এদের যিনি প্রধান, তাকে বলা হয় CM বা চিফ মিনিস্টার, বাংলায় বলে মুখ্যমন্ত্রী। এরকম 28টা প্রদেশে 28 জন মুখ্যমন্ত্রী আছে। আর পুরো দেশটার জন্য একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর MLA আর MNA, সিনেমায় শুনছেন না MLA আমার বাপ, এরকম ডায়লগ দেয়। এই MLA মানে হলো প্রদেশের যে আইনসভা, ওইটার প্রধান। তো দুইটা নির্বাচনই একই সাথে হয় বিধায় ওই নির্বাচনটার নাম ছিল সাধারণ পরিষদ নির্বাচন। অর্থাৎ দুইটা নির্বাচন আলাদা আলাদা, একটা হলো পুরা দেশের জন্য আইনসভার নির্বাচন, আর একটা হলো প্রদেশের যে আইনসভা ওইটার নির্বাচন। দুইটাই আওয়ামী লীগ জয়লাভ করে। আর এই জন্যই যখন ক্ষমতা দেয় নাই 2 মার্চ বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়। এরপরে 3রা মার্চ এটা সারা দেশব্যাপী অসহযোগ আন্দোলন কার্যকর হয়। স্যার, টিক্কা ইয়াহিয়া খান কি একই জন? না না, টিক্কা খান একজন, ইয়াহিয়া খান আবার আরেকজন। টিক্কা খান ছিলেন পাকিস্তানের গভর্নর, নিয়োগ করা হয় তাকে। 2রা মার্চের পরে এই টিক্কা খানকে গভর্নর নিয়োগ করা হয়, যে ক্ষমতা আসলে আমরা কাউকে দিচ্ছি না, ক্ষমতা থাকবে সেনাবাহিনীর হাতে আপাতত। দেশের পরিস্থিতি এখন খারাপ, পরিস্থিতি ভালো হলে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছাড়বো। এটা ছিল পুরো একটা তালবাহানা, ভুয়া কথা। ওদের আসলে ইচ্ছা ছিল না ক্ষমতা আমাদের হাতে দেওয়ার। আর ওইখান থেকেই মূলত ঝামেলাটার সূত্রপাত হয়েছে এবং আমরা স্বাধীন হয়ে গেছি। এই ছিল ওইখানকার মোটামুটি ঘটনা মার্চের। ওকে, লিসেন। এরপরে 3রা মার্চে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে ছাত্র সংগ্রাম পরিষদ। স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে ছাত্র সংগ্রাম পরিষদ। এবং স্বাধীনতার ইশতেহার মানে কি, যে যদি আমরা স্বাধীন হই তাহলে আমাদের কি কি হবে, জাতির পিতা কে হবে, জাতীয় ফুল কি হবে, জাতীয় গান কি হবে, এই হাবিজাবি সব আগে ঠিক করে রাখছে। আর এই ইশতেহার পাঠ করেন ছাত্রনেতা শাহজাহান সিরাজ। স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ।
আর স্বাধীনতার ইশতেহারে ওই দিনই বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয়। আর এই ঘোষণাটা আবার দেন বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা দেওয়া হয়, আর এটা ঘোষণা দেন আসম আব্দুর রব। আসম আব্দুর রব। ও, আপনাদের কি এন্টিনার বাইরে দিয়ে যায় নাকি এন্টিনা আটকাচ্ছে পড়াশোনা? আনমিউট করি সবাইকে, চিল্লাপাল্লা করেন। চার্জার হেডফোন খোলা আছে, কান দিয়ে খুলে রাখেন। আমার ঘুম আসতেছে, আপনাদের কথাবার্তা শুনলে একটু ঘুম স্যার, আসতেছে। পতাকা উত্তোলন স্যার, শুনেন স্যার, স্যার এখনই তো বন্দুক লাগবে স্যার। পতাকা উত্তোলন স্যার। স্যার পতাকা আপনার উত্তোলন দোসরা মার্চে, ওটা যে আপনারা পরে নিয়েন, ওটা মানে এইটার মধ্যে কথা। আই লাভ ইউ। আর আপনি এত স্ক্রিনে কোথায় পান? আমিও আই লাভ ইউ আপনাদের সবাইকে। দোসরা মার্চ হলো স্যার প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কলা ভবনের সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে, কলা ভবন ঢাবি। আর আমাদের রেকর্ড ক্লাসগুলো যাতে মিনিমাম 3 মাস রাখে এফসি। আসম আব্দুর রব। স্যার, জয় বাংলা। প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন আসম আব্দুর রব। আর আমার একটা উনি এটা অনুরোধ, উত্তোলন আমাদের করেন রেকর্ড ঢাকা ক্লাসগুলো যাতে বিশ্ববিদ্যালয়ের এফসি। কলা ভবনের সামনে। ওকে, বন্ধ করে দেন না। শোনা যায় না। মিউট করলে তো হচ্ছে সবাইকে। এরপরে বলার কি আছে? সার্জেন্ট জহুরুল ইসলাম। আর যার যার বলার আছে যা হয়ে সব গেছে। বলতে থাকেন। স্যার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এটা সেরা ছিল। বিপ্লবারীর। হ্যাঁ, এটা সেরা ছিল। হ্যালো আর এর পরের ঘটনা 6 মার্চ সুন্দর। টিক্কা খানকে একটা কথা বললে ক্লাসই বোঝা যাচ্ছে না। স্যার আনমিউট করেন, কিছু শুনতে পাই না। টিক্কা খানকে গভর্নর, আনমিউট করেন। এই এখন আন্দোলনের টাইম, একটু মিছিল মিটিং করেন আন্দোলন আপনারা। চলতেছে, স্যার, আন্দোলন। ভাষণ শুরু হলে, জাতির জনকের ভাষণ শুরু হলে তখন আনমিউট করে দিব। 7ই মার্চ ভাষণ শুরু হবে, সবাই আনমিউট করেন। এখন জাতির জনক ভাষণ দিবে, 3 দফা আনমিউট। আন্দোলন এখানে। হ্যাঁ, এখন 7ই মার্চের ভাষণ হবে, আনমিউট। কেউ কোনো কথা বলবেন না। 7ই মার্চের ভাষণ, এটা ছিল রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ। যখনই টিক্কা খানকে পাকিস্তানের গভর্নর জেনারেল ঘোষণা করা হলো, মানে গভর্নর ঘোষণা করা হলো, পূর্ব পাকিস্তানের গভর্নর, আর ওইদিকে গভর্নর জেনারেল হলো কে, ইয়াহিয়া খান। উনি তখন অলরেডি রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতেছে। আর এইদিকে ক্ষমতায় বসাইছে টিক্কা খানকে, আমাদের পূর্ব পাকিস্তানের বা পূর্ব বাংলার ক্ষমতায়। একটা তারিখ মিসিং আছে, 1969 সালে গিয়ে ওইখানে শেষে স্টার দিয়ে একটা লাইন লেখেন যে 1969 সালের 5 ডিসেম্বর বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম রাখেন বাংলাদেশ। ওই দিন ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী। উনি বলেন যে এই বাংলার সব জায়গা থেকে বাংলা শব্দটা ওরা মুছে ফেলছে, শুধুমাত্র বঙ্গোপসাগর ব্যতীত। আমি আজকে থেকে এই বাংলার নাম রাখলাম বাংলাদেশ। ওকে, দ্যাটস ইট। কত তারিখ? 5 ডিসেম্বর 1969 বঙ্গবন্ধু পূর্ব বাংলার নাম রাখেন বাংলাদেশ। তো রেসকোর্স ময়দানের ওই ভাষণটা ছিল 18 মিনিট, রেকর্ড করা হয়েছে। আর 23 মিনিট হলো এই ভাষণটা মূলত দেওয়া হয়েছিল, আর এটা রেকর্ড হয়েছে 18 মিনিট। আর 7ই মার্চের পরের ঘটনা তো আপনারা সবাই জানেন। 7ই মার্চের ঘটনার মধ্যে দুইটা জিনিস লেখেন। ইউনেস্কো 7ই মার্চের এই ভাষণটাকে স্বীকৃতি দেয়, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে এটা স্বীকৃতি দেওয়া হয় 30 অক্টোবর 2017, বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে, অলিখিত বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে 7ই মার্চের ভাষণকে স্বীকৃতি দেওয়া হয়। এবং এই ভাষণের পরে, 7ই মার্চের পরে আন্দোলন জমাট বাঁধতে থাকে, তীব্র হতে থাকে। আর ওইদিকে একটা ঘটনা ঘটে 15ই মার্চ, এরা সাহেব, কি সাহেব জানো ওনার নাম?
ওই যে ইয়াহিয়া সাহেব ঢাকায় চলে আসেন আলোচনার জন্য, এবং ঢাকায় এসে উনি বঙ্গবন্ধুর সাথে আলোচনা করেন। এটা ছিল ভুয়া, খামাখা ভান ধরে বসে রয়েছে ঢাকায় এসে। আর 17ই মার্চে এরা অস্ত্র শস্ত্র এনে মোটামুটি পরিকল্পনা করে ফেলেন যে আসলে আমরা কি করব এইটা। আর 18ই মার্চে ওনারা অপারেশন সার্চলাইট চূড়ান্ত করেন। অপারেশন সার্চলাইট চূড়ান্ত করেন, এবং অপারেশন সার্চলাইট চূড়ান্ত হয়ে যাওয়া মানেই হলো এমভি সোয়াত নামে একটা জাহাজ আসে। স্যার আপনার কার্যকলাপ দেখে আমার আম্মু হাসছে, সবাইকে আনমিউট করেছেন দেখে। আচ্ছা, এখন ভাষণ বঙ্গবন্ধুর, এখন তো সবাই কথা বললে হবে না, দিন গোল্লা তো একজনে বুঝে দিলেই হয়। সিগনেচারটা আপনারই লাগবে। এই 9 তারিখ জি, 9 এবং 10। এটা সেরা ছিল। আরো যে কত দিন দেখতে হবে ডিজিটাল বাংলাদেশে। আসেন, আপনারা বুঝবেন না, আপনারা এই হাসির কারণ আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। সার্চলাইট চূড়ান্ত হয় এবং 19শে মার্চ প্রথম প্রতিরোধ গড়ে তোলে ইপিআর। প্রথম প্রতিরোধ করে ইপিআর বা ইস্ট পাকিস্তান রাইফেলস, পূর্ব পাকিস্তান রাইফেলস, যেটা এখন বিডিআর, এরা প্রথম প্রতিরোধ করে। আর এটা করে হলো গাজীপুরের জয়দেবপুরে। এরপরেই মোটামুটি ঘটনা চূড়ান্ত হয়ে যায়। অর্থাৎ গাজীপুরের জয়দেবপুরে যারা ইপিআর সৈন্য আছে এদেরকে বলা হয় তোমরা তোমাদের অস্ত্র জমা দিয়ে দাও। ইপিআর এর যারা বাঙালি সৈন্য ওদের হচ্ছে অস্ত্র জমা দাও, কারণ আক্রমণ শুরু করলে ওদের হাতে যদি অস্ত্র থাকে তখন তো যুদ্ধ বেঁধে যাবে। এই জন্য বলছে যে আমরা কমান্ড দিচ্ছি যে তোমরা সবাই অস্ত্র জমা দাও, আর তারা বলছে জি না, আমরা অস্ত্র জমা দিচ্ছি না। এরপরেই প্রথম সূত্রপাত হয়। আর পরবর্তীতে 22শে মার্চ এটা একেবারে ফয়সালা চূড়ান্ত, এবং 19শে মার্চ ভুট্টো সাহেবকেও ঢাকায় আসার আহ্বান জানান ইয়াহিয়া খান। ভুট্টো সাহেবও আসে, আর ওনারা সবাই মিলে ডিসিশন ফাইনাল করে ফেলে। ইয়াহিয়া সাহেব 22শে মার্চ অপারেশন সার্চলাইটের যে আছে নীল নকশা সেটা চূড়ান্ত করে দেন। 15ই মার্চে কিছুই লেখা লাগবে না, ওই ইয়াহিয়া সাহেব ঢাকায় আসছিলেন, লাগবে না তারিখ, দরকার নেই। শুধু যেটা দরকার সেটা হলো 25শে মার্চ অপারেশন সার্চলাইট পরিচালিত হয়। অপারেশন সার্চলাইট পরিচালিত হয়। আর 25 মার্চ অপারেশন সার্চলাইট পরিচালিত হয়, যেটার ঢাকার ক্ষমতা ছিল, মানে ঢাকার নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছিল মেজর রাও ফরমান আলী। রাও ফরমান, মেজর রাও ফরমান আলী। আর ঢাকার বাইরের ক্ষমতায় ছিলেন, মানে নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন ঢাকার বাইরে মেজর খাদিম হোসেন রাজা। মেজর খাদিম হোসেন রাজা। আর অপারেশন সার্চলাইট পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন টিক্কা খান। অপারেশন সার্চলাইট পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন টিক্কা খান, মেজর জেনারেল টিক্কা খান, যাকে বলা হতো বেলুচিস্তানের কসাই। উনি এই অপারেশন পরিচালনার মূল দায়িত্বে ছিলেন। আর এইটা হয় রাত 11টা 30 শুরু হয়। আর তার ঠিক 1 ঘন্টা পরে 26শে মার্চ রাত 12টা 30 বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন। এবং এই স্বাধীনতা ঘোষণাটা তিনি দিয়েছিলেন ধানমন্ডির 32 নম্বর বাসা থেকে ওয়্যারলেস যোগে। ওয়্যারলেস যোগে, ব্যাস, দেশ স্বাধীন। এবং রাত 1টা 30 বঙ্গবন্ধু গ্রেপ্তার করে বঙ্গবন্ধুকে পাকিস্তানি বাহিনী। বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়, এবং এইটা বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের অপারেশনের নাম ছিল অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড। এই ভালো কথা, আপনাদের তো স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলাম, এখন যুদ্ধ আপনারা করেন। কারণ হলো আমি চেষ্টা করেছি যেই অংশটা আপনারা খুব কম পড়েছেন, কম বোঝেন, ওই ইতিহাসটা কেন কিভাবে এসেছে কনসিকুয়েন্টলি ওইটা আমি বলে দিয়েছি। এখন বাকি অংশ আপনারা যেটা যেটা পড়বেন সেটা আমি বলে দিই। এটা আপনারা বই থেকে দেখেও পড়ে নিতে পারবেন। 26শে মার্চের পরে
27 মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেয় জিয়াউর রহমান, আর 26 মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। আর কালুরঘাট বেতারের নাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র রাখা হয় 28 মার্চ, এবং পাকিস্তানি বাহিনী এটাকে বোমা হামলা করে ধ্বংস করে দেয় 30 মার্চ। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরবর্তীতে আবার 25 জুলাই কলকাতার বালিগঞ্জে নতুন করে উদ্বোধন করা হয়। বালিগঞ্জ, কলকাতা, কলকাতা নতুন করে উদ্বোধন করা হয়। ব্যাস, এখানের ইতিহাস এটুকুই। তারপরের যেটা আছে আপনি পড়বেন 4 এপ্রিলের তেলিয়াপাড়া রণকৌশল, আপনি পড়বেন 10 এপ্রিল মুজিবনগর সরকারের গঠন, আপনি পড়বেন 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ, আপনি পড়বেন জুন জুলাই আগস্ট 15 আগস্টের অপারেশন জ্যাকপট, আপনি পড়বেন হলো 1 আগস্টের কনসার্ট ফর বাংলাদেশ, 15 আগস্টের অপারেশন জ্যাকপট, এবং 21 নভেম্বর যৌথ বাহিনী গঠন। এই ঘটনা কয়টা বইয়ের মধ্যে পড়বেন, দেয়া আছে লেকচার শিটে সুন্দরভাবে। এই পরের অংশটা এটা দেখলেই বুঝবেন, এখানে খুব বেশি কিছু বলার নাই। আর এর বাইরে ওইদিকে ডিসেম্বর মাসের ঘটনায় পড়বেন 6 ডিসেম্বর বাংলাদেশের প্রথম জেলা শত্রুমুক্ত হয়। কারণ ছিল 3রা ডিসেম্বর এই যুদ্ধটা ভারত পাকিস্তান যুদ্ধে পরিণত হয়। পাক ভারত মানে দুই পাকিস্তানের যুদ্ধ বাদ দিয়ে হয়ে যায় ভারত পাকিস্তান যুদ্ধ। আর এরপরে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, আর ফাইনালি 16 ডিসেম্বরে গিয়ে দেশ চূড়ান্তভাবে স্বাধীন হয়। আর এর বাইরে যেটা পড়বেন খেতাব, এরপর মুজিবনগর সরকার, এর বাইরে পড়বেন খেতাব, মুজিবনগর সরকার, বীর শ্রেষ্ঠদের সম্পর্কে আলাদা করে একটু পড়বেন। আর পড়বেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনা, গান, গল্প, কবিতা। এই অংশটা থেকেই বেশি প্রশ্ন আসছে এই লাস্ট 2টা ইসে। ওকে, ভালো থাকেন সবাই। এই ছিল মোটামুটি আজকের মতো, আমি এখানে বিদায় নিব। দেখা হবে আবারও। যারা লিখতে পারেননি সুন্দরভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমি এখানে আল্লাহ হাফেজ। একেবারেই রানিং আউট অফ টাইম, হাতে আছে মাত্র 2 সেকেন্ড। যারা স্ক্রিনশট দিতে পারেননি তারা দিয়ে নেন। 1 2 3 4 5। আল্লাহ হাফেজ।